আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি আপু কেমন আছেন? এই তো ভালো ভাইয়া। গ্রুপে একটু এসএমএস করেন। জি। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু এসএমএস করেন দ্রুত আসার জন্য। আচ্ছা। ডিপয় কেমন আছো? ডিপয় কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আমরা 5 মিনিট মতো অপেক্ষা করি, আর 2-3 মিনিট তো অপেক্ষা করি, আর কয়েকজন আসুক। ডিপয়ের লেখা অনেক ভালো দেখলাম, রিটেন, বুঝছো? জি স্যার। এখন তো স্যার বাংলা রাইটিং তো আমার প্র্যাকটিসও নাই, মানে প্র্যাকটিস নাই, প্রায় তারপরেও সব দিন। যথেষ্ট পরিমাণে ভালো আছে। এইভাবেই কন্টিনিউ করতে থাকো। ইনশাল্লাহ লেখার মধ্যে বেশি ছোট হয়ে যায়। লেখা ঠিক আছে, আর একটু ছোট, মানে ছোট হলেও সমস্যা নাই, কিন্তু এক লাইন থেকে আরেক লাইন আর একটু ফাঁকা রাখবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর মুন্নির যে খাতা দেখলাম, খাতার মধ্যে ইররিলিভেন্ট কথা চলে আসে। আর লেখাটা আর একটু, লেখা হাতের লেখাও মুন্নিরও ভালো আছে, আর একটু ক্লিয়ার হইতে হবে। আর টু দ্য পয়েন্টে লিখতে হবে, টু দ্য পয়েন্ট। আপনারা সবসময় লিখিতর ক্ষেত্রে টু টু দ্য পয়েন্ট লিখবেন। আর অনেকেই দেখলাম যে কিছু কিছু শব্দ ইউজ করেছে, যেগুলো বইয়ের সাথে সাংঘর্ষিক না, কিন্তু বইয়েরতে নাই, মানে বেয়ার অ্যাক্টে নাই। বেয়ার অ্যাক্টের বাইরে দু একটা হয়তো গাইড বই ফলো করে লেখছে। তা এই যে গাইড বই ফলো না করে, আপনাদের বেয়ার অ্যাক্টে যদি সুন্দর করে অ্যান্সার দেওয়া থাকে, তাহলে আপনারা গাইড বই ফলো করবেন কেন? গাইড বই ফলো করবেন কেন? আপনাদের বেয়ার অ্যাক্টে যতটুকু আছে, সেকশন উল্লেখ করে ওইটুকু আপনারা উত্তর করলেই আপনারা কিন্তু পরিপূর্ণ নাম্বার পাবেন। ইভেন গাইড বইয়ে যতটুকু লেখা থাকুক তার থেকে কম লিখলেও আপনারা ভালো নাম্বার পাবেন। এই জন্য সবসময় মূল বই ফলো করবেন, বেয়ার অ্যাক্ট ফলো করবেন। বেয়ার অ্যাক্টে যতটুকু আছে তার বাইরে উল্টাপাল্টা লিখতে যাবেন না। ওই কিছু কিছু গাইড বই আছে যে ওইগুলোও রিলিভেন্ট, ওইগুলোও কারণ, কিন্তু আমার মনে হয় যে ওইগুলো দরকার নাই। যেমন পর্দাশীল নারী, পর্দাশীল নারীর ক্ষেত্রে কি করতে পারে? বিলম্ব মৌকুব করতে পারে। এইটা কোনো কথা না, বা এইটা কোনো গ্রাউন্ডস না। পদ্মাশীল নারী সে পদ্মা করে এসে কোর্টে আসুক, সমস্যা কি? তা এই যে এই ধরনের গ্রাউন্ডস দেওয়া যাবে না। মুশফিক ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের শামীম ভাই এখনো আসে নাই, শামীম ভাই আসে নাই, নিয়ামুল আসে নাই, সৈকত আসে নাই, আর তো কয়েকজন তো এখনো আসলো না। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাস রেকর্ড হলে কি হয়, অনেকে আবার দেখা যায় যে
ওই মূল ক্লাস না করে রেকর্ড ক্লাসের জন্য অপেক্ষা করে। এটা আসলে প্রেজেন্ট না থাকলে অনেক কিছু বোঝা যায় না, আবার ক্লাসের গুরুত্বও থাকে না। এই জন্য যেহেতু সংখ্যা কম, সেহেতু সকলেই ক্লাসে মূল ক্লাসে উপস্থিত থাকবেন। এখন গতদিন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? গতদিন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করুন। আর আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের যে বিমান ছিল সেই বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত জানা পর্যন্ত 19 জন মারা গেছে, 150 প্লাস আহত। বিষয়টা খুবই দুঃখজনক। যারা আছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন। যারা মারা গেছে তারা যেন সবাই জান্নাতবাসী হয়, শহীদি মর্যাদা পায়। এখন কার মৃত্যু কিভাবে আছে কেউ তো আসলে বলতে পারে না। কার মৃত্যু কিভাবে হবে এটা কেউ বলতে পারে না। এখন ঢাকা শহরে থাকা মানে বিভিন্ন রকমের দুর্ঘটনা বা অন্যান্য বিষয়গুলো অত্যাধিক হয়ে থাকে, যেমন আগুন ধরে যাওয়া, তারপরে যে বিমান বিধ্বস্ত হইলো বা অন্যান্য দুর্ঘটনা, এগুলো একটু বেশি হয়। গ্যাস সিলিন্ডার ফাটা, বিভিন্ন রকমের দুর্ঘটনা আছে। যাই হোক, আমরা যারা আজকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব, শোক প্রদান করব, বাকিটা সবাই যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আমি ক্লাস শুরু করে দিই। শামীম ভাই ভালো আছেন? ঠিক আছি ভাই। জি জি। হ্যাঁ, আমি একটু বাইরে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, যার ফলে একটু লেট হয়ে গেল আজকে, সরি। ঠিক আছে। না না, ঠিক আছে। ক্লাস আমরা এখনো মূল ক্লাস শুরু করিনি। আমরা আজকে এই আর দুইটা ধারা পড়বো, তিনটা ধারা পড়বো। তিনটা ধারা দেখেন, আপনার পুরো বই বানাই দিচ্ছি, বই বই। মাশাল্লাহ অনেক ভালো করেছেন। আপনারা এরকম বাধাই করে নেবেন, বাধাই করে নেবেন। আর হ্যাঁ, যাদের এই আমি যে এখন বাধাই, পর্যন্ত, জি, খুব সুন্দর একদম হয়েছে পুরো ভাই। বাধাই। আর বাকি যারা আছেন তারাও বাধাই কোন করে কোন নেবেন। আর আমি এই যে ডিপয় তোমার মনে হয় নোট দিইনি। আর কালকে আমি নিয়ে এলাম। হ্যাঁ, জি ভালো একদম স্যার, করেছেন। আচ্ছা। আমি পাইনি। এনামুল ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা খুব খারাপ, ও ঠান্ডায় আচ্ছা আচ্ছা। পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, একটু শরীরে যত্ন করেন, ওষুধ খান। এখন সিজন পরিবর্তন হচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, সব কিছু মিলে হ্যাঁ, অনেকেই অসুস্থ। এই জন্য একটু আপনারা কেয়ারফুলি থাকবেন। আর যারা স্টুডেন্ট, আমি মনে করি তাদের একটু অসুস্থ হওয়াটা একটু বেশি প্যারাদায়ক। সাধারণত আমাদের পরিবার, আমরা যখন ছোটো ছিলাম তখন বলতো যে স্টুডেন্টদের অসুস্থতা নাই, স্টুডেন্টের ডিউটি কখনো শেষ হয় না। ঠিক আছে, এদের রেসপন্সিবিলিটি, না না, দায়িত্ব অনেক সব কিছুতেই। তো সব কিছু মিলে আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, বিমান বিধ্বস্ত হয়েছে, এখন পর্যন্ত 19 জন মারা গেছে, 150 প্লাস আহত। তাদের সকলের জন্য দোয়া করবেন আপনারা, এবং তাদের মৃত্যুতে আমরা শোক 19 প্রকাশ জন, করছি। জি 19 জন, জি জি, আবার বলেন। বললাম 19 জন।
হ্যাঁ, এখন পর্যন্ত 19 জন মারা গেছে। ইস, এর কি মধ্যে অবস্থা, মানে শিশু আছে পুরা অনেক বেশি, শিশু আছে। যেহেতু এটা স্কুল ছিল, এটা শিশুর মৃত্যুর পরিমাণ একটু বেশি। শ্রীপুরের বাচ্চাই বেশি। জি জি জি। আচ্ছা, আমরা মূল বক্তব্যে ফিরে যাই। আমরা আজকে 26, 27, 28 আর 29 ধারা পড়ানোর পরে আমরা আর্টিকেলে চলে যাব। ঠিক আছে, আমরা আর্টিকেলে চলে যাব। হ্যাঁ, এখন দেখেন 26 ধারাতে বলতেছে যে সুখাধিকার, এসমেন্ট রাইট। এখন দেখেন এই এসমেন্ট রাইট দুইভাবে অর্জিত হইতে পারে। কয়ভাবে হইতে পারে? দুইভাবে অর্জিত হইতে পারে। আপনারা এসমেন্ট রাইটটা পড়ার আগে সর্বপ্রথম এই এসমেন্ট রাইটের সংজ্ঞা দেওয়া আছে কয় ধারাতে বলেন তো কেউ? আমরা শুরুতে কিন্তু পড়ে আসছিলাম। আমরা দেখে আসছিলাম যে 2-5 উপধারাতে, 2 ধারার 5 উপধারাতে বলা আছে সুখাধিকার এমন অধিকার যা কোনো চুক্তির মাধ্যমে অর্জিত হয়নি। এমন অধিকার যা কোনো চুক্তির মাধ্যমে অর্জিত হয়নি। এই এসমেন্ট রাইট আপনার দুইভাবে অর্জিত হইতে পারে। দুইভাবে কি হইতে পারে? অর্জিত হইতে পারে। ঠিক আছে, বাই প্রেসক্রিপশন একটা। আর এখন আপনাদের সবার প্রথম তো প্রয়োজন কি, যে সুখাধিকার কাকে বলে, সুখাধিকার কাকে বলে এইটা আপনাদের সর্বপ্রথম এটা আপনাদের জানতে হবে। তারপরে আমরা যে মূল যে ব্যাখ্যা আছে সেটাতে চলে যাব। এখন সুখাধিকার অর্জন হতে পারে দুইভাবে, বাই প্রেসক্রিপশন অ্যান্ড বাই অ্যাকুইজিশন, মানে আপনার ব্যবহার শর্তজনিত কারণে এবং অর্জনের মাধ্যমে। আর সুখাধিকারটা কি বলতেছে, কাকে বলে? এই সুখাধিকার কাকে বলে এটা থেকে আপনার এই কাকে বলে এটা থেকে আপনার কি আসতে পারে? টিকা আকারে লিখিততে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, টিকা আকারে লিখিততে প্রশ্ন আসতে পারে। সুখাধিকার বলতে বোঝাচ্ছে যে কোনো সম্পত্তি দীর্ঘকালীন ভোগ দখল করার কারণে যে আপনার কি হয়, যে অধিকার জন্ম নেয় এবং ওই অধিকারের ফলে যে আপনার অধিকার তৈরি হয়, সেই অধিকারটাকে বলা হচ্ছে কি? সুখাধিকার। সেটাকেই বলা হচ্ছে সুখাধিকার। এখন দেখেন আমরা উদাহরণে চলে যাই। উদাহরণে বলতেছি আমি, আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন যে আপনারা আপনাদের বাসার পাশে কোনো রাস্তা ব্যবহার করেন না, নদী ব্যবহার করেন, আলো বাতাস এগুলো ব্যবহার করেন। তো এই যে আলো বাতাস ব্যবহার করার অধিকার, পানি পান করার অধিকার, সেটা নদীর পানি হইতে পারে বা অন্যান্য আলো বাতাস, রাস্তাঘাটের যে অধিকার, এই অধিকারগুলোকে কি বলা হচ্ছে? আপনার সুখাধিকার। এখন দেখেন আপনি একটা রাস্তা দিয়ে আপনি দীর্ঘ 50 বছর ধরে যাতায়াত করতেছেন, দীর্ঘ 50 বছর যাবৎ কী করতেছেন? একটা রাস্তা দিয়ে যাতায়াত করতেছেন। তো এখন ওই রাস্তায় যখন আপনি চলাচল করতেছেন, তখন একজন ব্যক্তি হুট করে এসে আপনার ওই রাস্তায় চলাচলের অধিকার বাদ দিতে পারবে না বা কেড়ে নিতে পারবে না। যখন আপনি ওই 40-50 বছর যাবৎ ধরে আপনি ওই রাস্তায় চলাচল করতেছেন, তখন ওই রাস্তার প্রতি আপনার একটা অধিকার জন্ম নিয়েছে। এই অধিকারটাকেই বলা হচ্ছে কি? আপনার সুখাধিকার। এখন দেখেন 26 ধারাতে বলতেছে সুখাধিকার অর্জন। এখন 26-1 বলতেছে দালান বা অন্যান্য যে আপনার বিষয় আছে ওইগুলোর প্রতি কি? সুখাধিকার। আর 26-2 বলতেছে পথ, জল এবং স্রোত এইগুলোর সুখাধিকার। এখন দেখেন এই সুখাধিকার আপনার সরকারি সম্পত্তি হইলে আপনার এই সুখাধিকার অর্জন করতে সময় লাগবে আপনার 60 বছর। আর যদি ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পত্তি হয় তাহলে সময় লাগবে 20 বছর। এখন এই যে আপনি একটা সম্পত্তির কি করলেন? সুখাধিকার অর্জন করলেন। তো এই সুখাধিকার অর্জন করার পরে আপনি মামলা করবেন কত দিনের মধ্যে?
বা কবে আপনি মামলা করবেন এই সুখাধিকারের জন্য। ঠিক আছে, এইটা আপনার মামলা করতে হবে। এই সুখাধিকার পূর্ণ হওয়ার যে মেয়াদ আছে, যেমন বললাম প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে 20 বছর, আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। এই 20 বছর আর 60 বছর পূর্ণ হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে কি করতে হয়, মামলা করতে হয়। এই 60 বছর বা 20 বছর পূর্ণ হওয়ার পরে পরবর্তী 2 বছরের মধ্যে সুখাধিকারের জন্য মামলা করতে হয়। তো এখন দেখেন তাহলে আপনারা পাচ্ছেন কয় বছর। ধরেন নিয়ামুল ভাইদের ওই শামীম ভাইদের একটা সম্পত্তি, শামীম ভাইদের সম্পত্তির উপর দিয়ে এই যে বাকি যে 4 জন আছেন, এনামুল ভাই, মুশফিক ভাই, সৈকত ভাই, ডিপয় ভাই, আপনারা যারা আছেন আপনারা ওই সম্পত্তির উপর কি করতেছেন, চলাচল করতেছেন। দীর্ঘ 20 বছর যাবত চলাচল করতেছেন, দীর্ঘ 20 বছর ধরে এরমভাবে চলাচল করতেছেন, নিরবচ্ছিন্নভাবে বাধাহীনভাবে আপনারা চলাচল করতেছেন। তো এখন এই চলাচল করার পরেও ওই শামীম ভাইদের ওই রাস্তার উপর দিয়ে আপনাদের একটা সুখাধিকার চলে আসছে, অধিকার ক্রিয়েট হয়ে গেছে। তা যখন অধিকার ক্রিয়েট হয়ে গেছে তখন আপনারা এই 20 বছর যাবত আপনারা ভোগ করতেছেন। তাহলে 20 বছরের পরের পরবর্তী কতদিন, পরবর্তী 2 বছরের মধ্যে আপনারা কি করতে পারবেন, মামলা করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা সুখাধিকার অর্জন করতে পারবেন। এটা আপনার বলা আছে 26 ধারাতে। 26 ধারা থেকে তাহলে আমরা পাইলাম যে সুখাধিকার কাকে বলে। সুখাধিকার বলতে বোঝাচ্ছে যে কোনো সম্পত্তির উপর নিরবচ্ছিন্নভাবে, যদি সরকারি প্রপার্টি হয় তাহলে 60 বছর, আর যদি প্রাইভেট প্রপার্টি হয় সেক্ষেত্রে 20 বছর ভোগ দখলের মাধ্যমে যে অধিকার অর্জিত হয় সেই অধিকারকেই কী বলা হচ্ছে, সুখাধিকার। তাহলে আপনাদের যদি লিখিততে যদি একটা টিকা আসে যে সুখাধিকার কাকে বলে, তাহলে অবশ্যই আপনারা উত্তর করতে পারবেন, আশা করতেছি উত্তর করতে পারবেন। তাহলে এইটা হলো সুখাধিকার। এখন দেখেন সুখাধিকার থেকে এমসিকিউ আসতে পারে কি কি। এখন এমসিকিউ আসতে পারে যে সুখাধিকারের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারাতে, এটা আপনাদের 2 ধারার 5 উপধারাতে বলা আছে, 2 উপধারার 5 উপধারাতে বলা আছে। আপনারা যে এখানে ক্লাস করতেছেন, আপনারা যদি কেউ যদি মনে করেন যে আপনারা ক্লাসের পাশাপাশি আপনার কথা বক্তব্য আপনারা রেকর্ড করবেন, আপনারা লিখবেন, খাতাতে লিখতেও পারেন। বা আপনাদের লেখার সময় যদি কারো যদি মনে হয় যে আরেকটু স্লোলি বলতে হবে বা আরেকটু সময় নিয়ে বলবেন, তাহলে আমি আরেকটু সময় নিয়ে বলবো। আর যাদের আমি নোট দিয়েছি আই থিঙ্ক তাদের লেখা লাগবে না, তারা যদি লিখতে চান তাহলে আমার নোট দেখে দেখে নিজের মতো করে লিখতে পারেন। আর আমার নোটে সবগুলোই পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন আমার নোটে। ইভেন এর সাথে আপনারা কোনো বই টই অ্যাড করা লাগবে না। আর যে বই আছে সেই বইগুলো আপনারা পড়তে পারেন, সমস্যা নাই। আর আই থিঙ্ক এই জন্য আমি স্লোলি বলছি বা একটু করে বলতেছি। এই ক্ষেত্রে আপনাদের আমি মনে করি যদি লিখতে চান তাহলে আপনারা লিখতে পারেন। আর যাদের কাছে আমার নোটের মূল যে কপি আছে, ফটোকপি যাদের কাছে আছে তারা ওইটা দেখতে পারেন। বা যাদের কাছে পিডিএফ আমি দিয়েছি তারা পিডিএফ দেখে, আমি ধরেন আজকে যদি 20টা ধারা পড়াই তাহলে ওই 20টা ধারা আপনারা কী করলেন, খাতায় নিজের মতো করে আমার ওই পিডিএফ দেখে দেখে আপনারা খাতায় লিখে ফেললেন। তাহলে নিজের মতো করে আপনাদের নোটও করা হয়ে গেল, আবার যখন আপনি লিখতেছেন সেটা অ্যানালাইসিস করে পড়াও হয়ে গেল। সো আপনাদের ডাবল বেনিফিট হচ্ছে। ঠিক আছে, সো আপনাদের যেটা মঙ্গলজনক হবে আপনাদের জন্য, যেটা আপনার জন্য ভালো হবে, আমি সেটা আপনাদের জন্য করব, চেষ্টা করব সেটাই। হ্যাঁ, এখন দেখেন এই সুখাধিকার কি হইতে পারে, নেতিবাচক হইতে পারে এবং ইতিবাচক হইতে পারে। তাহলে এখান থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে যে সুখাধিকার যদি আপনার নেতিবাচক হবে নাকি ইতিবাচক হবে, তাহলে আপনারা কি বলবেন যে সুখাধিকার নেতিবাচক ইতিবাচক উভয়ই হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন যে আপনাদের মামলা করতে হয় কত দিনের মধ্যে, এই 20 বছর আর 60 বছর পূর্ণ হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে, পরবর্তী 2 বছরের মধ্যে। তাহলে এই যে আমি যে 26 ধারা এখন পর্যন্ত যেগুলো পড়াইলাম, সেক্ষেত্রে এখন মুশফিক ভাই বলেন তো সরকারি সম্পত্তি হলে কত বছর একটানা ভোগ করতে হয় সুখাধিকার অর্জনের জন্য? 60 বছর। ডিপয় প্রাইভেট প্রপার্টি হলে কতদিন? স্যার 20 বছর। প্রাইভেট হলে 20 বছর। এনামুল ভাই মামলা করতে হয় কত দিনের মধ্যে সুখাধিকার অর্জনের জন্য? 2 বছরের মধ্যে। 2 বছরের মধ্যে। ওই মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে। ঠিক আছে, আপনারা এই কথাটা উল্লেখ পরবর্তী 2 করবেন যে বছরের মধ্যে। মেয়াদ শেষ হওয়ার হ্যাঁ। পরবর্তী 2 বছরের মধ্যে। পরবর্তী। সৈকত ভাই বলেন তো সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে কত ধারাতে? ভোটাধিকারের সংখ্যা দেওয়া আছে 2-5 আছে। হ্যাঁ, 2-5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমরা এই 26 ধারাতে যে যে এমসিকিউ গুলো আসতে পারে
প্রত্যেকটা এমসিকিউ আমরা A to Z আমরা দেখলাম, এর বাইরে হয়তো এমসিকিউ আসবে না। আমি যেগুলো পড়াচ্ছি দ্যাটস এনাফ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন, হয়তো শামীম ভাই প্রশ্ন করবেন। প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে যদি আপনার কাছে নোট থাকে, সেটা হচ্ছে যে ওই যে বিশেষ দ্রষ্টব্য যেটা দেওয়া আছে, ইসরায়েল প্রায় প্রতিষ্ঠা করতে হয় 20 বছরের মধ্যে, হওয়ার পর 2 বছরের মধ্যে সেটা মোকদ্দমা দায়ের করতে হবে। ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ তার নিচে দেওয়া আছে 26-1 দালান, 26-2 পথ, জল, স্রোত, পানি। এটাও আমি বুঝলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে নিচের দিকে ধারা 26-1 শান্তিপূর্ণ ভাবে সুখাধিকার হিসেবে, অধিকার হিসেবে, উইদাউট ইন্টারপ্রিটেশন। হ্যাঁ তাহলে এখানে 26-1 দালান কি, আর এখানে শান্তিপূর্ণ ভাবে, এটা একটু ম্যাচ করলে আমার জন্য একটু সুবিধা হয়। জি জি, আবার একটু বলেন তো, মানে এই দালান, তারপর আপনার এই যে পথ, জলস্রোত, পানি। হ্যাঁ ওখানে 26-1 দালান উল্লেখ করা আছে, নিচে ধারা 26-1 বলা হয়েছে শান্তিপূর্ণ ভাবে সুখাধিকার হিসেবে, অধিকার হিসেবে। তাহলে আমি এই দালানে ঠিক শান্তিপূর্ণ ভাবে হ্যাঁ সুখাধিকার হিসেবে আমি এখানে বসবাস করবো, এরকম। জি জি, বিষয়টা দালান হলো আমি যে আমি বলি শোনেন শামীম ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রশ্নর উত্তরটা দেখেন যে আপনি আপনার সম্পত্তি, ঠিক আছে, আপনার সম্পত্তি ভোগ করতেছে সৈকত, মুশফিক, এনামুল, ডিবাই ভোগ করতেছে, ঠিক আছে। দেখুন আপনার এই সম্পত্তি যখন ভোগ করতেছে তখন আপনি বাধা দিবেন না? আপনার সম্পত্তি আপনি বাধা তো দিবেন, অবশ্যই দিবেন। যদি আপনার সম্পত্তি এবং আপনার রাইট সম্পর্কে আপনি যদি সচেতন হন, বা আপনার মালিকানা সম্পর্কে যদি আপনি সচেতন হন, তাহলে অবশ্যই আপনি কি করবেন, সেটাতে আপনি বাধা প্রদান করবেন। তো এখন কথা হলো যে আপনার সম্পত্তি, একজন আপনি বাসায় আছেন, আপনার একটা ফ্ল্যাট ফাঁকা আছে, আর একজন লোক আইসে ঢুকে পড়লো ফ্ল্যাটে, ঢুকে পড়ে আপনার কি করতেছে, বসবাস করা শুরু করে দিল, আপনি কিছুই বলতেছেন না, এটা তো হইতে পারে না। তা আপনার এই সুখাধিকার অর্জন করার জন্য এইগুলো একদমই নিরুষ্কণ হইতে হবে, অলঙ্ঘনীয় হইতে হবে। কোনো ব্যক্তি যদি এই 20 বছরের মধ্যে কেউ যদি ভোগ করতেছে, তখন যদি এসে যদি বাধা প্রদান করে তাহলে কিন্তু সেটা সুখাধিকার বলে গণ্য হইবে না। তখন এটা সুখাধিকার বলে গণ্য হবে, এটা আপনার একদম নিরুষ্কোষ, লঙ্ঘনহীন, বাধাহীনভাবে আপনার কি করতে হবে, এই সুখাধিকারটা ভোগ করতে হবে। যখনই দেখবেন যে এই 20 বছর এবং 60 বছরের মধ্যে যখন কোনো ব্যক্তি যখন বাধা দিবে, তখন সেটা কিন্তু আপনার এই সুখাধিকার বলে আর গণ্য হচ্ছে না। ঠিক আছে, মানে ওটা যে কোনো বিল্ডিং বাড়ি। আমি আরেকটা উদাহরণে চলে যাই। দেখেন যে একজন ব্যক্তি একটা রাস্তা 20 বছর ধরে ভোগ করেছে, ঠিক আছে, 20 বছর ধরে ভোগ করেছে, ভোগ করার পরে এখন 12 বছরের মাথায় যার সম্পত্তি সে একবার হলো বাধা দিয়েছিল, 12 বছরের মাথায় যার সম্পত্তি সে একবার বাধা দিয়েছিল। তখন যে বাধা দিয়েছে তখন কিন্তু 20 বছর পূর্ণ হলেও সেটা আর কি হবে না, সেটা সুখাধিকার বলে গণ্য হইবে না। ঠিক আছে, হ্যাঁ স্বামী ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বাকি যারা আছেন সবাই বুঝেছেন? বাকি যারা আছেন বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আর আপনাদের 27 ধারা থেকে শুধুমাত্র একটা উদাহরণ পড়বেন, এর বাইরে আর কোনো কিছুই পড়ার নাই। 27 ধারা থেকে শুধু একটা উদাহরণ পড়বেন, একটা উদাহরণ আছে, উদাহরণটা দাগায় রাখবেন, শুধু উদাহরণটা পড়বেন। উদাহরণটা অবশ্যই কি করবেন, পড়বেন। মাত্র যে আপনার যে উদাহরণটা আমি বললাম না, যে 20 বছরের মধ্যে 12 বছরের মাথায় একবার বাধা দিয়েছিল, এই সেম উদাহরণই আপনার এই 27 ধারাতে দেওয়া আছে। এই উদাহরণটা আপনার একটু পড়ে নেবেন, ঠিক আছে? মানে এটা পড়তে হবে আপনাদের, এটা আপনার লিখিততে আসতে পারে, পিলিতেও আসতে পারে, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবার 28 ধারাতে চলে যাব আমি। 28 ধারাতে 28 ধারাতে বলতেছে অ্যাডভার্স পজেশন, সম্পত্তির অধিকার বিলুপ্তি। এখন দেখেন, কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তির দখল ফিরে পাওয়ার মামলা দায়ের করার ব্যাপারে যে নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে বা দিয়েছে, উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হবে। আর এই সম্পত্তিতে দখলকে কি অ্যাডভার্স পজিশন বলা হয়। এই ক্ষেত্রে ওই জবরদখলের মাধ্যমে কি হবে, সম্পত্তি পায়, সেটাকে প্রেসক্রিপশনের মাধ্যমে সম্পত্তি পেয়েছে বলে গণ্য হইবে। এখন দেখেন যে যদি কোনো ব্যক্তি একটানা 12 বছর অন্য কোনো ব্যক্তির সম্পত্তি কি করে, ভোগ দখল করে, তাহলে সেই সম্পত্তিতে যে সম্পত্তির মালিক, সেই সম্পত্তির মালিকের মালিকানা কি হবে, বিলুপ্ত হবে।
তাহলে একজনের মালিকানা বিলুপ্ত হচ্ছে আর আরেকজনের মালিকানা ক্রিয়েট হচ্ছে। মানে এই যে এনামুল ভাইয়ের সম্পত্তি ডিপয় 12 বছর যাবত ধরে একটানাভাবে কি করতেছে, জবরদখলমূলকভাবে বা এমনিতেই কি করতেছে, আপনার ভোগ দখল করতেছে। তো এই ভোগ দখল করলে পরে 12 বছরের মধ্যে আপনার এই এনামুল ভাই কোনো মামলা করে নাই, কোনো মোকদ্দমা করে নাই, কিচ্ছু করে নাই, ওইভাবেই রেখে দিয়েছে। তা এই যখন আপনার এই 12 বছর যাবত ডিপয় কী করতেছে, ওই সম্পত্তি ভোগ করতেছে, তখন ওই সম্পত্তির এনামুলের ওই সম্পত্তির উপর ডিপয়ের কি হবে, একটা অ্যাডভার্স পজেশন ক্রিয়েট হবে। পজেশন বলতে এখানে আপনার মালিকানা তৈরি হয়ে যাবে, মালিকানা তৈরি হয়ে যাবে। এইটাকে বলা হচ্ছে জবরদখলমূলক আপনার কি অধিকার ক্রিয়েট হওয়া। ঠিক আছে। আর 28 ধারার আপনার টাইটেলটা কি আছে, অ্যাডভার্স পজেশন। অ্যাডভার্স পজেশন, এটা অ্যাডভার্স পজেশন বলা হয়, এটাকে অ্যাডভার্স পজেশন বলা হয়। তাহলে আপনার এখানে এই ধারার মূল পাইলাম কি, যে এইটাতে কি হইতে হবে, 12 বছর হইতে হবে, একটা না 12 বছর হইতে হবে। 12 বছর কোনো ব্যক্তির সম্পত্তি যদি একটানাভাবে ভোগ করে থাকে, এক নাগারে যদি ভোগ করে থাকে, তাহলে সেই সম্পত্তির উপর মালিকানা তৈরি হয়ে যাবে কতদিনের মধ্যে, 12 বছরের মধ্যে। যদিও আপনার এই অ্যাডভার্স পজেশন সংক্রান্ত মামলা কোর্ট কাছারিতে এখন আর নাই। কারণ কি, যার যেখানে 1 শতক থাকুক, 2 শতক স্বার্থ থাকুক আর হাফ শতক সম্পত্তি থাকুক, তার সম্পত্তি নিয়ে প্রত্যেকেই অনেক বেশি সিরিয়াস, মারাত্মক লেভেলের সিরিয়াস। আপনি এখন আপনার পাশের বাসার কোনো সম্পত্তিতে একটু জানতো যে একটা মুরগির খোর বানানতো, বা আপনি একটা 2 খান ইট ফেলানতো, আপনাকে দিবে না কিন্তু। কারণ এই জমি জমা সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে এখন মানুষ অনেক বেশি সচেতন। ঠিক আছে। তো এই অ্যাডভার্স পজেশন সংক্রান্ত মামলা কোর্ট কাছারিতে বর্তমানে নাই, টোটালি নাই। ঠিক আছে। এটা আপনার 1908 সালের আইন, 1908 সালের আইন। আর আমরা জানি যে এটা আপনার প্রথম প্রণয়ন করা হয় 1859 সালে, কার্যকর করে 1862 সালে, এবং বাংলাদেশে সামগ্রিকভাবে আপনার প্রচলিত হয় 1908 সালে। সো এটা আপনার অনেক আগের আইন। সো এই আইনটা ওইভাবে ওই সময় তৈরি করেছিল, কিন্তু বর্তমানে আপনার সকলে কি জমি জমা অন্যান্য সংক্রান্তে অধিক পরিমাণে সতর্ক। সো এই অ্যাডভার্স পজেশন সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা কোর্ট কাছারিতে এখন নাই। তো এখন তাই দেখলাম যে আমরা যে কোনো ব্যক্তির সম্পত্তি আপনার 12 বছর যদি জবরদখলমূলকভাবে ভোগ করে থাকে বা বাধাহীনভাবে আপনার সেই সম্পত্তি যদি আপনার এই 12 বছর যদি ভোগ করে থাকে, তাহলে সেই সম্পত্তির উপর আপনার কি হবে, মালিকানা তৈরি হয়ে যায়। ঠিক আছে। এইখানে দেখেন, এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একজনের অধিকার বিলুপ্ত হচ্ছে, আরেকজনের অধিকার তৈরি হচ্ছে। তাহলে যদি আপনার তামাদি আইনে যদি প্রশ্ন আসে, যে এটা প্রবলেমেটিক প্রশ্ন, যে তামাদি আইনকে কি শুধুমাত্র আপনার অধিকার তৈরি করে নাকি অধিকার বিলুপ্তও করে, তাহলে আপনি প্রশ্নের উত্তর কি দিবেন, যে 28 ধারা অনুযায়ী বলবেন যে তামাদি আইন 28 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির অধিকার বিলুপ্ত করে এবং অপর পক্ষের অধিকার তৈরি করে। ঠিক আছে, অপর পক্ষের অধিকার তৈরি করে। তাহলে এটা কি দাঁড়ালো, যে তামাদি আইন শুধুমাত্র অধিকার তৈরিই করে না, অধিকার বিলুপ্তও করে। ঠিক আছে, বা অধিকার বিলুপ্তও করে না, অধিকার তৈরিও করে। তাহলে এইটা গেল আপনার এই 28 ধারা। তাহলে 20 ধারা আর 28 ধারা, এই দুটা ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও আপনার কোর্ট কাছারিতে মামলা নাই, তারপরেও 26 ধারা সংক্রান্ত মামলা আছে। আর আর এই 28 ধারা সংক্রান্ত 26 ধারা আর 28 ধারা, এই দুটা ধারা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ এসে থাকে, আপনারা এমসিকিউটা একটু ভালো করে পড়বেন। আর আমরা চলে যাব আপনার 29 ধারা সংরক্ষণে, বলতেছে 29 ধারা সেভিংস। ঠিক আছে, সেভিংস। এখন দেখেন, আপনার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে তামাদি আইনে সেভিংসের কথা বলা আছে কত ধারাতে, সেভিংস সাধারণত আপনার 3 ধারা 4 ধারাতে বলা থাকে, কিন্তু এই ধারাতে বলা আছে আপনার কততে, 29 ধারাতে। সো আপনার এই টাইটেলটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে 29 ধারাতে কিসের কথা বলা হয়েছে, সেভিংসের কথা বলা হয়েছে। মুন্নি, আপনি মনে হয় মাঝখানে চলে গিয়েছিলেন বা কেটে গিয়েছিল। আমরা যে লাস্ট যে 10 মিনিট মতো যে ক্লাস নিয়েছি, আপনি পরবর্তীতে আমি রেকর্ড আকারে গ্রুপে দিয়ে দিব, আপনি ওইটা করে নেবেন। ঠিক আছে। প্রবলেম করছিল, পরে আমি আবার মানে এমবি করে নিলাম আর কি। জি জি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনারা স্যার অনেক ভালো হবে যে আপনার রেকর্ডটা দিলে আমরা দেখা গেছে যে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়, তো ওই রেকর্ডটা শুনতে পারলে আমাদের পরবর্তীতে এটা কাজে দিবে। হ্যাঁ সৈকত ভাই, আমি এই যে রেকর্ড করতেছি, রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড দিব। ঠিক আছে, আপনাদের সবাইকে রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিব। এখন আমরা এই 29 ধারাতে বললাম সেভিংসের কথা বলা আছে। সেভিংস
তাই সেভিংসে আপনার বলা হচ্ছে যে এখানে এই কতকগুলো ক্ষেত্রে আপনার এই তামাদি আইন প্রয়োগযোগ্য নয়। তার মধ্যে 1 নম্বরে আছে আপনার এই চুক্তি আইনের পুঁজি ধারার ক্ষেত্রে আপনার তামাদি আইন প্রয়োগ হবে না। তারপরে দেখেন যে বাকি যেগুলো আছে তার মধ্যে বিশেষ আইনে যে তামাদির মেয়াদ আছে থাকবে সেটা প্রভাবিত করবে না। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে কি হয় না, তামাদি আইন প্রয়োগযোগ্য নয়। কিন্তু বিশেষ আইনের ক্ষেত্রে 3 ধারা, 4 ধারা এবং 9 থেকে 18 ধারা আর 22 ধারা, এই ধারাগুলো কি হবে, প্রযোজ্য হবে। তাহলে 3, 4, 9 থেকে 18 এবং 22, 3, 4, 9 থেকে 18 এবং 22 এই কয়টা ধারা কি হবে, বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর বাকি যেগুলো আছে ওইগুলো ধারা তা এই বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগ হবে না। ঠিক আছে, তাহলে এইগুলো আপনার এই বিশেষ 29 ধারার যে বিষয়। তাহলে আপনারা এখানে সেভিংসের কথা বলা আছে আপনার 29 ধারাতে, এটা আপনারা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। আর বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, আমরা এটা অনেক আগেই পড়েছি, 5 ধারায় যখন পড়েছিলাম তখন আমরা সেটা পড়েছি। আর এখন আমরা চলে যাব এই ধারা থেকে, আমার মনে হয় যে আর কারো কোনো সমস্যা নাই। আমরা তারপরে এই যে তামাদি আইনে যে আর্টিকেলগুলো আছে না, এই আর্টিকেলগুলো আমরা আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দেবো। আপনারা যে 6 জন আছেন 6 জনই খুব দ্রুত চলে আসবেন। আমি এই আর্টিকেল নিয়ে আপনাদের সবার অনেক বেশি একটা সমস্যা হয়, তবে আশা করতেছি আমার এই ক্লাসের পরে আপনাদের আর্টিকেল নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। ইভেন পরীক্ষাতে যতগুলো আর্টিকেল আসুক না কেন আপনারা পারবেন। ঠিক আছে, সেই জন্য এই যে 6 জন আছেন প্রত্যেক 6 জনই আমি এখনই আবার লিঙ্ক দিব, আপনারা এখনই দ্রুত চলে আসবেন। ঠিক আছে। আর হাসান ভাই আসছিল, হাসান ভাই মেবি আমাদের মাঝে আসছিল নতুন করে। হাসান ভাই, আমাদের এই সেশনটা হয়তো এখনই শেষ হয়ে যাচ্ছে, আমি আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি, আপনি এই লিঙ্কে আপনি খুব দ্রুত চলে আসেন। হ্যাঁ, মানে মানে এখনই লিঙ্ক পাঠাচ্ছি আবার। আমি জুমে আছি তো, জুমে আপনার এই 40 মিনিট পর পর বা 30 মিনিট পর পর টাইম আউট হয়ে যায়। আপনি এখনই আবার আসেন। হ্যাঁ, সবাই আবার আসেন।